আচ্ছা, ওই যে আগের পডকাস্টে তো আমরা ইয়া নিয়ে কথা বলতেছিলাম, নির্বাচন হওয়া না হওয়ার মানে কি, কথা তখন শেষ হয় নাই। হবেও না। যেটা মেইন প্রশ্ন ছিল আমাদের, যে নির্বাচন হওয়াটার মানে কি, নির্বাচন হইলে মানে হওয়া বলতে কখন হবে নিয়ে কথা বলতেছিলাম। সো দ্রুত হওয়া, এখন হওয়া, বা কিছুদিন পরে হওয়া, এটার মানে কি? তোর মাথায় কি চিন্তা যে মানে কতদিন টাইম লাগতে পারে, আমরা যে রিফরমেশন অথবা রিবিল্ডিং এর কথা বলতেছি? বছর এত দ্রুত যায় কিছু করার আগে। তবে এটা ভালো যে কমিশন গুলো তো ঠিক করে দিচ্ছে, ডেফিনেটলি কমিশন গুলো আগে রেকমেন্ড করুক হুম। তারা কি চেঞ্জ করবে, তারপরে সেই চেঞ্জ গুলোর উপর সবগুলোর মানুষের মতামত নেওয়া হবে যে তারা কি মনে করে। এটা মানে এখানেও কিন্তু একই হয়। হ্যাঁ, তোর কোন একটা কিছু প্রপোজ করতেছে, নতুন একটা পলিসি করবে, তখন ওপেন কমেন্ট বক্স রাখে, তখন সবার ফিডব্যাক কালেক্ট করে, সেটা অ্যানালাইজ করে আবার কিছুদিনের মধ্যে রিপোর্ট লিখে বলে যে এটা আমাদের ফাইনাল এগ্রি করো কিনা, তারপরে কাজ। তো কমিশন গুলো তারা কাজ শুরু করে দিছে। তারা ডিসেম্বরের মধ্যে ফার্স্ট সেট অফ কমিশন যেগুলো ছিল তারা ডিসেম্বরের শেষে গিয়ে তাদের রিপোর্ট দিবে। রিসেন্টলি নেক্সট কয়টা, এই ডিসেম্বরে? এই ডিসেম্বরে অনেক দ্রুত। 3 মাস টাইম দিছে সবগুলো কমিশন, 3 মাস টাইম নিয়ে আসছে। ফাইন্যান্সিয়াল কমিশন যেটা, তারপরে হচ্ছে তোর ইলেকশন কমিশন ওদের, আর হুম। তারপরে এখন রিসেন্টলি একদম ভেরি লাস্ট তৈরি হয়েছে নারী বিষয়ক কমিশন। হ্যাঁ, তারপরে আরো কি যেন একটা আন্তর্জাতিক আইন রিলেটেড বোধহয় একটা আছে। তো বিভিন্ন ধাপে আই থিঙ্ক প্রত্যেকটাই আসছে 3 মাসের ইয়ে নিয়ে, টাইম লাইন নিয়ে ওরা কাজ শুরু করে দিয়ে হুম। তারপরে ওরা একটা রেকমেন্ডেশন দিবে। সেই রেকমেন্ডেশনটার সাথে সবগুলো পার্টির কথা হবে, সবগুলো রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা। এখন বলছে সব পলিটিক্যাল পার্টির সাথে কথা হবে। এখন কি যারা পলিটিক্যাল পার্টি তৈরি করে নেই তাদের সাথে কি কথা হবে কি হবে না ওটা আমি জানি না। আচ্ছা। বাট সবার ফিডব্যাক কালেক্ট করে সেই যে তারা ফার্স্ট সেট অফ রেকমেন্ডেশন দিছে সেটাকে চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে দ্যাট উইল বি দেয়ার ওয়ার্ক প্ল্যান। বেসড অন দ্যাট যে আমরা এই যে এই 7টা চেঞ্জ করব, 7টা এটা হয়েছে টিক অ্যাকশন আইটেম। হ্যাঁ, অ্যাকশন আইটেম একটা একটা করে করে তারপরে এখন এই যে ওরা যে কমিশন গুলো যে ওদের সাথে কথা বলতেছে, এই যে রাজনৈতিক পার্টিগুলো গিয়ে ওদের ফিডব্যাক দিচ্ছে, দ্যাট ইটসেলফ ইজ আ ওয়ার্ক, দ্যাট ইটসেলফ হুম। ইজ আ ডেলিভার, মানে ইটস আ লাইক এ ওয়ার্ক প্রগ্রেস। তো ওটার কথা কেন বলে না আমি বুঝি না, মানে নির্বাচন দাওয়ের আগে যে এই হ্যাঁ। কথাগুলো এই আর কাজগুলো যে কমিশন, হচ্ছে। তুই যে এই যে স্টেপ গুলো বললি যে কমিশন কিভাবে কাজ করতেছে, এবং এটাই তো, তো এটা তো অনেক লজিক্যাল, এবং এটাতে কোনো সমস্যা কোথায়? তাই তাহলে কেন বারবার ওরা নির্বাচন চাচ্ছে? এবং এই যে স্টেপ গুলো হচ্ছে এগুলো আমি খালি গভর্নমেন্ট অফিসিয়ালদের মুখে শুনি, আর কারোর মুখে শুনি না। আমি তো হুম। খুশিতে একেবারে মানে আত্মহারা যে বাংলাদেশে কমিশন মানুষের পাবলিক ওপিনিয়নের জন্য ওপেন কমেন্ট বক্স রাখছে এবং সেগুলো তার হ্যাঁ। ডেটা কালেক্ট করতেছে। আমি তো এতেই খুশি। হ্যাঁ, এই যে হ্যাঁ। এগুলো শুনতেছে, এবং আমি শিওর সেগুলো কিছু রিফ্লেকশন হইলেও তাদের এই পলিসির মধ্যে থাকবে। এই যে রাজনৈতিক দলগুলো তাদের কত দফা করে দাবি পেশ করতেছে, হুম। সেগুলো বড় দল ছোট দল সবাই করতেছে। হ্যাঁ, এই যে ওরা এগুলো সাবমিট করলো এবং তাদেরগুলোকে মাথায় নিয়ে তারপরে পুরো জিনিসটা নিয়ে কাজ হবে, হুম। তারপরে একটা রোডম্যাপ দিবে। এই কথাটাই বিশ্বাস কর ভাঙা রেকর্ডের মতো ডক্টর ইউনূস শফিকুল আলম বলেই যাচ্ছে যে আর কতভাবে বলবে যে ট্রেন শুরু হয়ে গেছে, ফার্স্ট স্টপে চলে আসছে। মানে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই হ্যাঁ, আর এটার পিপল মানে নট। একটাই, এটার মানে একটাই যে এই এক্সিস্টিং যে বড় পলিটিক্যাল দলগুলো, তারা ওই এই প্রসেসটা শেষ হওয়া পর্যন্ত তারা ধৈর্য ধরতে রাজি না। আমার আমি যার সাথে বেশি আলাপ করি রাজনীতি, সে বলে যে এগুলা জাস্ট পলিটিক্যাল স্টেপস, মানে যে একটু সরকারকে চাপে রাখা। এই আজেরা চাপে রাখার তো কোনো মানে নাই ভাই। শোন, বাংলাদেশে আমি যতটুকু বুঝি, তোর বিএনপি আর জামাত আর এর এতদিন পর্যন্ত আওয়ামী লীগ, তারা নিজেদেরকে মনে করে তারা রাজনীতির গেট কিপার্স, তারাই মেইন। এবং তারা যেটা চিন্তা করে, দোস্ত, তুই তুই দেখ, তুই যতগুলা ইলেকশন হয়েছে আমাদের, তুই ইলেকশন গুলা প্রসেস গুলা দেখ দেখ তোর 86 থেকে যে ইলেকশন, 86 থেকেও যদি আমরা ধরি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এই তিনটা একটা আরেকটার সাথে যায়। এ প্রথমে দুইটা হয়, এ একলা হয়ে যায়, আবার ও ভেঙে, মানে জামাত খালি ভাঙে, হয় এর সাথে যায়, নয় ওর সাথে যায়, হয় এর সাথে যায়, নয় ওর সাথে যায়, এরকম করতে থাকে, দোল দোল খেতে থাকে। তারপরে হচ্ছে এই, হয় এরা দুইজন মিলে করবে, ও এবার বিরোধী দল হবে, অথবা ওরা দুইজন মিলে করবে, ও এবার বিরোধী। আমরা মানে লুকোচুরি ইয়া খেলার মতো, ডেকচি পাতিল খেলতাম না ছোটবেলায়, এরকম খেলার মতো অবস্থা হয়েছে। তো তারা এখন যখন দেখতেছে, দেখ না, আমি কিন্তু ফাইজলামি করে বলতেছি, বাট দ্যাটস দ্য সিরিয়াস থিং, তারা এখন যখন দেখতেছে এই সম্ভাবনাটা কিন্তু শেষ,
এখন সামথিং এলস হইতে পারে, তখন তাদের পুরো মাথা ওলাই গেছে দোস্ত, যে এইগুলো তুই যে স্পেকুলেশন করিস। তো না, সত্যি কথা, যদি পলিটিক্স কেউ করে থাকে তারা জানে, বাংলাদেশের সবকিছু তারা জানে, বাংলাদেশের একদম আমজনতা কিভাবে জিনিসগুলো চালাইতে হয়। এই যে আমলারা যে এত ঝামেলা করে সবকিছুতে, হ্যাঁ, এদেরকে দিয়ে কিভাবে কাজ করাইতে হয় এরাই জানে। হ্যাঁ, এখন এটা জানি এখন মানে এটা না যে নতুন কেউ শিখতে পারবে না নুসরাত। ভেরি ট্রু, ভেরি ট্রু, কিন্তু তারা তাদের জেনে বসে জানার, আছে, তারা জেনে বসে বসে আমাদেরকে কোথায় নিয়ে আসছে। কি আবার বলো, করছে? কোথায় নিয়ে আসে? অবশ্যই অনেক কিছু করছে, নিশ্চয়ই করছে। এরা না থাকলে জুলাই বিপ্লব হইতো না, হাজার চান্সই হাজার, নেই। নাও আই এম ভেরি সিরিয়াস। আমার কাছে উপরের লেভেলে যারা যারা রাজনৈতিক দলগুলো এরা ক্ষমতা পাওয়ার জন্য করে, ওই যে যে পলিটিশিয়ানদের কথা আমরা বলছি যারা আসলে আইডিয়ালিস্টিক পলিটিশিয়ান, ফুয়াদ আব্দুল্লার মতো কয়জনকে পাবি? হ্যাঁ, এখন সেও তো সম্ভাবনা। ক্ষমতায় যায় নাই, সেও কিন্তু এখনো ক্ষমতায় যায় নাই, সো উই ডোন্ট নো হাউ হি ইজ গোনা টার্ন আউট। হ্যাঁ, এবং তোর সার্জিস, হাসান আব্দুল্লাহ, ওরা ওদের, হ্যাঁ, ওদের মধ্যে আমি দেখি যে এখন এখন যে জিনিসটা হয়েছে, এখন হয়েছে সম্ভাবনা তৈরি হয়েছে। হ্যাঁ, নাও উই হ্যাভ দ্য পটেনশিয়ালস এন্ড স্কোপস, যে আমরা দেশপ্রেমিক এবং দেশের জন্য ভালো চাই, মানুষের জন্য ভালো চাই, এরকম পলিটিশিয়ান উঠে আসবে। সো আমি খালি আছি, আমার মেইন কনসার্ন হচ্ছে এই সম্ভাবনাটা যেন নষ্ট না হয়। তার তুই যখন দ্রুত নির্বাচন দিচ্ছস, আমরা আবার ওল্ড সিস্টেমে ফেরত যাব তখন। তখন আমার না খারাপ লাগে কি, যেই মানুষগুলো, ধর, রাজনীতি খুব কঠিন কাজ, হ্যাঁ, সহজ কাজ না, হ্যাঁ, এবং এটা মানে খুব একটা সম্মানিত কাজও না বাংলাদেশের কনটেক্সটে। রাইট, যারা এতদিন ধরে করে আসতেছে তাদেরকে আমরা ঢালাও বলে দিচ্ছি, এবং তাহলে কি এরাও কিছুদিন রাজনীতি করলে এদেরকেও আমরা ঢালাও একটা প্রলেপ দিয়ে দিব? যদি তারা ইফ দে টার্ন আউট টু বি দ্য সেম। একটা জিনিস এক্সপ্যান্ড করলে অনেক জায়গায় ফাঁক ফোকর থাকবে, এটাই তো স্বাভাবিক। শোন, এবি পার্টি ছোট ছোট্ট ছোট দেখে। ভুল, ছোট ছোট ভুল কিন্তু মানুষ, বা ধর বড় ভুলও যদি মানুষ অনিচ্ছাকৃতভাবে করে, মানুষ এত খারাপ না, মানুষ মাফ করে দেয়, এই জন্যই মানুষ ভোট দেয়। কিন্তু আমরা তো আসল ইয়াটা দেখি না, আমরা কি দেখি, যে পার্টি আসতেছে সেই পার্টি নিজেদের আখের গুছায়, নিজেরা টেন্ডারবাজি করে, নিজেদের কর্মী লেভেল থেকে। এবং দিস ইজ ওয়ান অফ দ্য মেইন ড্রাইভ দোস্ত, আমি এটা তখন বলতে চাই নাই, কিন্তু কর্মীরা যে এত ডেডিকেশন নিয়ে বিএনপি বল, জামাত বল, আওয়ামী লীগ বল যারা করে, তারা জানে যে এই 4 বছর আমি প্রচন্ড ডেডিকেশন নিয়ে আমার দলকে যদি ক্ষমতায় আনতে পারি, নেক্সট, সরি 4 বছর না 5 বছর, নেক্সট 5 বছর আমরা খাবো, আমি খাবো। তার তার পাওয়ার যেটা হবে এলাকায়, হুম, হুম, তুই হুম, হুম। এলাকা বাদ দে, বিদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের দাপটে আমরা টিকতে পারিনি ও বিদেশে। ইয়া, মাই So, গশ, তাহলে ইয়া। ওই পাওয়ারটা, ওই 5 বছরের পাওয়ারটা তো এই 5 বছর ড্রাইভ হিসেবে কাজ করে তুই যখন বিরোধী দলে। আমার এই এক্স্যাক্টলি এই জায়গাতেই আমার কাছে সমস্যা লাগে, সেটা হচ্ছে পজিশন, পাওয়ার, এগুলো তো মানে পাওয়ার এক্সারসাইজ, মানে পজিশনটা তো একটা পাওয়ার এক্সারসাইজের জায়গা হওয়ার কথা না, এটা একটা সার্ভিসের জায়গা হওয়ার কথা ছিল। নাও ইউ আর টকিং দোস্ত। এইটা হইতেছে, এখানে হচ্ছে সুন্দর পলিটিক্স যেটাকে বলা যায় আমরা, যে পলিটিক্স আসলে কি, পলিটিক্স ইউ সার্ভ দ্য নেশন, হ্যাঁ, সার্ভ দ্য পিপল। হ্যাঁ। আর আমাদের দেশে পলিটিক্স কি, যে আর তোমরা আমাকে সার্ভ করো, আমি তোমাদের খোদা, আমি যেটা বলবো, আমরা যেটা বলবো, আমার দল যেটা বলবে সেটাই। এখন দেখ, ওই যে উই দ্য পিপল, আমাদের আমেরিকা, মানে সরি, আমেরিকার কনস্টিটিউশনে আছে, স্টার্টই হয় উই দ্য পিপল, হ্যাঁ, ঠিক আছে, উই দ্য পিপল। তো এই পিপল কে? হু ইজ পিপল বাংলাদেশের কনটেক্সটে? মাস লেভেলের পিপল, হু আমি ইজ বুঝি দ্যাট? নাই মনে হয় কোশ্চেনটা। না, আমি বলতেছি যে পিপল কে সার্ভ করা, তাইলেই কথা আসে যে যে জনতার ম্যান্ডেট, জনগণ কি হ্যাঁ, হ্যাঁ, চায়, হু ইজ জনগণ। জনগণ তুই আমি আমরা সবাই যারা শুনতেছে এখন সবাই। তুই সবগুলোকে কম্বাইন করে কিভাবে জানিস যে তুই তুই যেটা বলতেছিস সেটা জনগণের আকাঙ্ক্ষা? এখন এটার জন্যই তো তোর ভোট আছে, এটার জন্যই তো তোর ওই যে রেফারেন্ডামের ব্যবস্থা আছে, এটার জন্য তুই তোর এই যে আমরা সুশীল শব্দটাকে তো খারাপ বানাই ফেলছি, কিন্তু আসলে যে সিভিল সোসাইটির সাথে কনসালটেশন, এটা পার্ট অফ পলিটিক্স। এবং দ্যাটস হাউ দ্য গভর্নমেন্ট গেট ইনফরমেশন। তারা সিভিল সোসাইটির সাথে, রিপ্রেজেন্টেটিভ সোসাইটির সাথে কনসাল্ট করে। এক্স্যাক্টলি, এখন এক্স্যাক্টলি। আমাদের দেশে তো স্ট্রাকচারটাই নষ্ট হয়ে গেছে দোস্ত, স্ট্রাকচারই তো নাই। আর যারা আছে, আমার মুখ দিয়ে শব্দটা আসে ওটা কি, সুশীল, এরা তো চুশীল হয়ে গেছে। আরেকটা কথা হচ্ছে, দেখ,
যে কোনো কিছুই আমরা মানে এখানে আমার কাছে লাগছে যে তুই যখন মানে এখানে আমি মাঝে মধ্যে শুনি যে হাউ ডু ইউ নো হোয়াট ইউ ওয়ান্ট ইজ জনতার আকাঙ্ক্ষা। হ্যাঁ, হুম এবং হুম জনতার আকাঙ্ক্ষা বোঝার একমাত্র ওয়ে হচ্ছে ওই একটা ম্যাস ভোটিং করা। হ্যাঁ, কিন্তু রেফারেন্ডাম। এটা তো আবার এগেইন ইটস এক্সপেন্সিভ না, এক্সপেন্সিভ প্রসেস। দ্যাটস দ্যাট, আরেকটা হচ্ছে তুই হাউ ডু প্রত্যেকটা ইউ জিনিস নো, এটা পারবি না। এবং হাউ ডু ইউ নো যে একটা গণভোট অ্যাকচুয়ালি একটা আনবায়াসড একটা হ্যাঁ, ওপিনিয়ন মেকিং হবে, তাই না? এটা তো আরো বিশাল একটা প্রশ্ন। হ্যাঁ এক্স্যাক্টলি, তুমি মানে এখানে আমি চলে আসতেছি অ্যাজ আ রিসার্চার, কোয়ান্টিটেটিভ স্টাডি ভার্সেস কোয়ালিটেটিভ স্টাডি। তুমি কোয়ান্টিটেটিভ এর ডেটা হুম অনেক কালেক্ট করে তুমি বলতে পারো যে এত পার্সেন্ট ভোট দিছে সুতরাং এইটা। বাট তুমি কোয়ালিটেটিভ স্টাডিতে তুমি তার একটা মানুষের চিন্তা ভাবনা এবং এই চিন্তা ভাবনাটার কারণে কোনটা শেপ হয়েছে কি হয়েছে, তুমি যে এই ধরনের ডেটাগুলা পাবা সেটা তো তুমি কোয়ান্টিটেটিভে পাবা না। সো ইউ, হ্যাঁ এবং এটা আমি কম্বাইন করতেছি ওইটার সাথে যে মানুষের সাথে কথা বলে তুমি তো প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে না যেতে পারো, কিন্তু প্রতিটা জেলায়ও যদি তুমি এই যে আলাপ আলোচনা করো এবং সেটা আস্তে আস্তে হুম তুলে আনো, এইটার যেই পাওয়ারটা আছে, এবং হুম তোমার এই যে দেখো এখন ফেসবুক বলো বা এই যে সোশ্যাল মিডিয়া গুলাটা যেটা আরেক ধরনের একটা ইয়ের ওপিনিয়ন ফর্মিং এর জায়গা হইছে, হুম তুমি হুম এই সবগুলোকে তোমার ইয়ে করতে হবে, ধারণ করতে হবে, বুঝতে হবে সবগুলো জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিং। পোল ইজ ইম্পর্টেন্ট, হ্যাঁ, পোল করা, course, সার্ভে হুম। করা, বিভিন্ন ন্যারেটিভ সোশ্যাল মিডিয়া হ্যাশট্যাগ দেখে সেটা বুঝতে পারার চেষ্টা করা। গণভোট ইজ নট দি অনলি ওয়ে টু আন্ডারস্ট্যান্ড জনমনের আকাঙ্ক্ষা। যে বলে যে জনমনের আকাঙ্ক্ষা বুঝতে চাইলে তুমি ইয়ে করো, মানে জাস্ট ভোটিংটা করো, সে অ্যাকচুয়ালি এই যে এতগুলো প্রসেস মানুষের সাথে কমিউনিকেশনের সবগুলো প্রসেসকে কাট করে দিচ্ছে, উইচ আই ফাইন্ড একটাকে বেছে প্রবলেমেটিক। নিচ্ছে, খুবই সিলেক্টিভ একটা প্রসেসকে বেছে নিচ্ছে। আমি তোকে শুরুতে গত পডকাস্টের শুরুতে এই কথাটাই বললাম যে শুধুমাত্র নির্বাচন দিয়েই সরকারের ম্যান্ডেট বোঝা যায় না, দেয়ার আর আদার ওয়েজ অ্যাজ ওয়েল। বিপ্লব ওয়ান অফ দেম, পুরো গণ অভ্যুত্থান গণ বিপ্লব ওয়ান অফ দেম। এই কারণে তোর এই পয়েন্টটাতে আমি একটা কথা বলি, এই এখনের যে সরকার বিপ্লবোত্তর সরকার, যাকে আমি বিপ্লবী সরকার বলতে পারলে খুব ভালো লাগতো, তাদের কিন্তু একটা কাজ করে যেটা তুই আমাকে প্রথম বললি, যে ডক্টর ইউনূসের অফিস থেকে ব্রিফিং দেয়। এবং আমি ব্রিফিং গুলোতে দেখলাম যে সাংবাদিকরা তাদেরকে কোশ্চেন করতেছে। দিস ইজ অ্যানাদার ওয়ে অফ কনসালটেশন উইথ দ্য, এই জার্নালিস্টরা অনেক বড় স্টক হোল্ডার, দেশের স্টেক হোল্ডার। সো এখন তো মানে এই সরকার তো ইভেন ফেসবুকের পোস্টকেও স্টেক হোল্ডার বানাচ্ছে, হুইচ ইজ অ্যামেজিং। জুলকারনাইন স্যার যদি একটা ইয়ে করে সেটার ইয়ে আসে, মানে রিবাটাল আসে, মানে যদি তারা ভুল করে থাকে সেটার রিবাটাল আসে, হ্যাঁ, মানে এই লেভেলের জবাবদিহিতা, আমি তো পুরো মুগ্ধ সত্যি কথা। হ্যাঁ বল। তবে দোস্ত এত কথার মধ্যে, হ্যাঁ, তার মানে কি বোঝা যাচ্ছে যে তুই তুই কি এগ্রি করতেছস যে নির্বাচন, এই যে প্রসেসটার কথা বললি যে নির্বাচন কমিশন প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছে, এই প্রসেসটা শেষ হওয়া, এই প্রসেসটাকে শেষ হইতে দিতে হবে। এখনই ঠাস করে নির্বাচন মানে আউট অফ ব্লু নির্বাচন দিলে হবে না। ডু ইউ হ্যাঁ এগ্রি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা, আমি নির্বাচনের পরে কি হবে, হইলো নির্বাচন তারপরে কি হবে? এটা আরেক কথা শেষ করতে পারবো না আজকে। আমি আগে পয়েন্টে আসি। হ্যাঁ। যদি এতটুকুতে এগ্রি হই, হুম। এখানের মধ্যে আরেকটা কোশ্চেন আসে যে এখন মানে দ্রুত বা ওই সময়ে যদি নির্বাচন না হয়, নির্বাচন যদি আরো ডিলে হয়, ধর ধর এই 10 গভর্নমেন্ট বছর বললো, বলতেছিস? হ্যাঁ 10 বছর? ধরে, হ্যাঁ এই গভর্নমেন্ট বললো যে আমরা 5 বছর 6 বছরের আগে শেষ করতে পারতেছি না, ওকে, তখন 6 বছর কি? ধরে, হ্যাঁ, ধর অ্যাবসার্ড তখন কি? লেভেলে। খুবই অ্যাবসার্ড লেভেলের, হ্যাঁ। হুম যেমন হুম হুম। তিউনিসিয়াতে নির্বাচন হয়েছে ঠিক 10 মাসের মাথায়, ওকে। বিপ্লবের 10 মাসের মাথায় তিউনিসিয়াতে নির্বাচন হয়েছে। এবং ইন্টারেস্টিং হচ্ছে তিউনিসিয়াতে, আমি এটা বলছিলাম কোথাও মনে হয়, যে আর নাহদা আসছিল, যেটা তিউনিসিয়ার জামাত, ওকে। এবং মানুষ আনছে। এবং নুসরাত, আমার কি মনে হয় জানোস, বাংলাদেশে যদি ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হয় 10 মাস সময় দেওয়ার পরে জামাত ক্ষমতায় আসবে। এটা খুবই খুবই ফানি শোনাইতে পারে। দের ইজ এ ভেরি গুড চান্স যে তারা যদি ক্ষমতায় নাও আসে, তারা অনেক বড় একটা সাপোর্ট নিয়ে তা আসবে, পাবে, তা পাবে, মানে ওই জামাতের ছোট ছোট ছেলেগুলো আসলে মানুষের ভিউ অনেক চেঞ্জ করছে। চেঞ্জ করে দিচ্ছে। এবং তাদের, আমাদের পলিটিক্সে তো আমরা মোরাল লিডার দেখি নাই, যে এথিক্যালি টাইট, এরকম লিডার আমরা কখনো দেখতেছি না। জিয়াউর রহমানকে বাদ দে, একজনকে বাদ দে, এক্সেপশন গুলোকে বাদ দে, এবং তারেক রহমান এখন হইতে চেষ্টা করতেছে, ওইটাকে বাদ দে। কিন্তু ইন জেনারেল সেন্সে কোন দলের মধ্যে বেশি, যে এখানে তো কর্মী লেভেল থেকে এথিক্যালি অ্যান্ড মোরালি টাইট পিপল, ওয়ে ডু ইউ সি দেম? রফিকুর রহমানকে আমি লিডার বলে মানতে পারতেছি না, ওনাকে আমার আধ্যাত্মিক গুরু টাইপ লাগে, আমি ওনাকে এটা ঠিক।
আচ্ছা, আচ্ছা, পয়েন্ট থেকে হারাই যাচ্ছি, শোন। আমি যে বল। কথাটা বলতে যাচ্ছিলাম, তো যদি ধর অ্যাবসার্ড লেভেলের দেরি করে তখন কি হইতে পারে? তখন কিন্তু ওই যে নির্বাচন হওয়াটাও যে ইম্পর্টেন্ট অ্যাট ওয়ান পয়েন্ট, একটা একটা আহ, অবশ্যই। ইয়ার পরে। কারণ হ্যাঁ। আদারওয়াইজ যেমন এই সরকারের মধ্যে একটা যেটা সমস্যা আমি দেখতেছি দোস্ত, ট্রান্সপারেন্সির অনেক অভাব। অনেক ওকে। কিছুতে ট্রান্সপারেন্ট না। তোর চেহারা কত হ্যাঁ। হয়েছে, না না, মানে আসলে তুই আচ্ছা বুঝতে বল। চেষ্টা করছিস। হুম। যেমন ধর অনেক কিছুতে অনেকগুলা প্রয়োগ যেগুলো হচ্ছে, অবভিয়াসলি জনগণ হিসেবে আমরা 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 কি চিন্তা করি যে এই সরকার তো আমাদের, তাইলে আমাদেরকে বলে কয়ে করবে, এইরকম একটা আশা। বুঝছস? ট্রু ট্রু এখন ট্রু। যদি ওই আগের সরকারগুলোর মতো তারা যা ইচ্ছে তা করছে, এখন হঠাৎ করে মনে হয় কি কি ব্যাপার, একে যে উপদেশটা বানাইলো বা যেটাই হ্যাঁ, বানাইলো, আমার থেকে শূন্য না কেন এরকম লাগে। আমি কি অনুমতি দিছি, মানে এইরকম লাগে। ট্রু 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 কারণ ট্রু। মনে হয় যে উই ওন দিস। এই ফিলিংসটা কিন্তু অ্যামেজিং দোস্ত, যে আমরা সবাই ওন করতেছি দেশকে। এইটাই আমার ভয় হচ্ছে, এই ফিলিংকে আমি পাবো। ওই আমার এই যে রাজনৈতিক দলের যে একটা সরকার হবে, আমি কি সেই ফিলিং পাবো? তারা তো আমাকে এখন পর্যন্ত এমন কোনো ভাইব দিতে পারে নাই যে আমি পাবো। হ্যাঁ, এবি পার্টিরে আমার একটু একটু লাগে, এছাড়া কিন্তু আমি কাউকে দেখি নাই তারা। এবি পার্টি, হ্যাঁ, এবি পার্টি এখনো দোস্ত মাত্র ফর্ম করতেছে, যেটা আমি আমার কাছে যেটা মনে হয়, এবং আমি তাদের ইয়াতে মুগ্ধ। তাদেরকে আমার কাছে অস্ট্রেলিয়ার গ্রিন পার্টির মতো লাগে। আচ্ছা। বুঝছো? যে গ্রিন হ্যাঁ। পার্টি যেরকম সব ভালো, ধর একটা একটা দুটো পলিসি, একটা দুইটা পলিসিতে আমার অ্যাজ এ মুসলিম আমার ইয়া আছে, কন্ট্রাডিকশন আছে কিছু কিছু পলিসি, যেমন ধর কিছু কিছু পলিসিতে। কিন্তু এবি পার্টির যেমন এরকম লাগে যে তারা যে কথা বলে আমি কিন্তু সবকিছু ভালো লাগে আমার। সব ভালো লাগে, আচ্ছা। কিন্তু তাহলে সমস্যাটা তাদের নেই। জনশক্তি বল, তারা এখনো অনেক ছোট দল, হুম এবং হুম। তাদেরকে তাদেরকে ডিফর্ম করে ফেলার জন্য শুধু ইন্ডিয়ান ইয়ারাই না, বাংলাদেশের ভিতরেও প্রচুর ইন্টারেস্টেড পার্টি কাজ করতেছে, যে যেভাবেই হোক তাদেরকে টার্নিশ করতে হবে। শোন, বাংলাদেশের মানুষের প্রতি আমার শ্রদ্ধা সেই লেভেলের বাড়ছে, দেখ আমি এই যে বোর্ডে ঝুলে রাখছি স্বাধীন, উঠতে পড়তে আমি বাংলায় লেখায় স্বাধীন জিনিসটা দেখে আর আমার মনে পড়ে আমাকে এই স্বাধীনতাটা দিছে এই জুলাই বিপ্লব। তো হ্যাঁ, বাংলাদেশের মানুষকে আমি মনে করি না যে তারা খুব বোকা মানুষ, না, প্রত্যেকটা নন, মানুষ তারা তারা না, পড়ুক না তারা পড়ুক না হ্যাঁ, হোক তাদের এই ইয়েটা খুব ভালো আছে। তো হুম, এই ন্যারেটিভ খাওয়ায় ইয়ে করা মানে আই থিঙ্ক দে ক্যান স্পিক, দে আন্ডারস্ট্যান্ড হুম, অ্যান্ড ইট গেটস টু দেয়ার হার্ট। তো ইস্যু বেসড যদি আরেকটা জিনিস সেটা হচ্ছে, আমি ফেসবুকে ঢুকলে এখন দেখি বিডি ক্লিন নামে একটা ইনিশিয়েটিভ আছে, তারা গিয়ে নাল খালা টালা খালা তাই। কি খাল নালা সবকিছু খাল খাল। সব। আচ্ছা, শিশি করে এটা কেটে দিবেন। আচ্ছা, সব এগুলো পরিষ্কার করতেছে। না, এটা তো ভালো। এই তো মানে এই যে এত সুন্দর সুন্দর জিনিস এগুলা দেখলেই মানে ও মাই গশ, হাউ বিউটিফুল। হ্যাঁ, এইগুলো হুম, হুম, মানে হুম, সাথে সাথে যেটা হওয়া উচিত সেটা যখন হয়, আমি সাথে সাথে ধরে মানে কানেক্ট করে ফেলতে পারি, আমার মনে হয় যে এটা ভালো জিনিস। অবশ্যই। আমার মানে এরকম বাংলাদেশের মানুষের মানে এই ধরনের ইয়েগুলো আছে, তারা যখন হুম, ভালো হুম, কাজ করবে তারা ভালো মানুষটাকে বুঝবে, হ্যাঁ। শুধু সময়টা দিতে হবে এবং এই ধরনের কাজ করা মানুষ দেখাইতে হবে, এই আর কি। আমার কাছে আরেকটা জিনিস মনে হয় দোস্ত, নির্বাচনের আগে আরেকটা কাজ যেটা দরকার, এই যে এই বিপ্লবোত্তর সরকার তো অনেকগুলো সংস্কার হাতে নিয়ে ফেলছে না, অনেকগুলা। আমার কাছে মনে হয় কি একদম সব কিছু করতে চেষ্টা না করে একদম বেসিক স্ট্রাকচারাল যে সেফগার্ডের যে সিস্টেমটাকে ইনস্টল করা দরকার, যে এই 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 স্ট্রাকচারের এই এই পরিবর্তন হলে একটা সেফগার্ড থাকবে, যে যে পার্টি আসুক সে লাইনের বাইরে গেলেও বেশি দূর বাইরে যেতে পারবে না। তো পারবে না, পারবে না, সেটাই সেটাই। এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে ইলেকশনের মাধ্যমে আসা গভর্নমেন্টকেই এই পলিটিক্যাল প্রসেস গুলো করতে দাও, কারণ হচ্ছে ল মেক করে হুম, হচ্ছে কংগ্রেস, রাইট? লাইক ল হ্যাঁ, মেক করে হচ্ছে তোর এমপিরা। তো এটা ওদেরকেই করতে দাও, এটা বলে। হুম, কিন্তু হুম, যা এমপিদের অবস্থা দেখে আসছে এবং যে অবস্থা হয়ে গেছে এখন, তো আমি কোন ভরসায় দিব? আমি কি এখানেই, আরেকবার আমার ছেলে মেয়েদেরকে রাস্তায় পাঠায় ইয়ে হ্যাঁ, করবো, রক্ত হ্যাঁ, ঝরাবো? সেটা তো সম্ভব না। এইটাই So তুমি এইটাই, এই 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 তোমার পয়েন্টটাই, বল, সরি, হ্যাঁ, তোমার এই তোমাকে তুমি ভালো মানুষ থাকবা এই ভরসায় তো আমি এখন আর কোনো রিস্ক নিতে পারি না, আমি যে সবচেয়ে খারাপটা দেখে আসছি। সো আমি আমি সেই পর্যন্ত কমফোর্টেবল, মানে আইনের সব ধরনের সেফগার্ড না থাকা পর্যন্ত আমি চাবো না যে তুমি কোনোভাবে হাসিনা হয়ে উঠতে পারো। হ্যাঁ, হ্যাঁ, তুমি চাও চাও না সেটা অন্য কথা, তুমি না চাও তোমার পরের জন যাবে,
হ্যাঁ, হ্যাঁ, এইগুলা সবকিছু এইটাই হচ্ছে, এই জন্যই আমি এখানে এই সরকারকে বসাইছি। এইটাই হচ্ছে। এক্স্যাক্টলি, হ্যাঁ, এই পয়েন্টটাতেই যেমন ধর তারেক রহমানের যে চেঞ্জটা, বিএনপির সব জায়গায় দেখা, কই কোথাও তো দেখতেছি না। শুধু তারেক রহমান ছাড়া তুই বিএনপির অন্য কোথাও আমি কোনো ধরনের ছাপ দেখতেছি না যে ওই উনার যে চেঞ্জ, উনার চেঞ্জ না, উনি হয়তো সবসময় এরকম ছিল, কিন্তু আমরা এতদিন দেখতে পারি নাই আওয়ামী লীগের পলিটিক্সের কারণে। কিন্তু উনার এই নেতৃত্বের ছাপটা তো নিচের দিকে আসতেছে না। সেম জিনিসটা, উনি, হ্যাঁ, সেম হ্যাঁ উনি তো যে নাইও কথা, আছে। হ্যাঁ, যে কথাটা বললি যে সেফ গার্ডিংটা যতক্ষণ পর্যন্ত ওখানে বিল্ড করা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত, এটা 3 বছর লাগুক 2 বছর লাগুক, আমার মনে হয় না যে এটা কোনো ভালো, মানে আমি আপুদের ভাবিদের চিন্তার জন্য বলতেছি যে বিকজ ওনারা অনেক বড় স্টেক হোল্ডার আমাদের বাংলাদেশে, দে নিড টু থিঙ্ক যে এখনই যদি নির্বাচন আসে, এখনই যদি ভোট দিতে চলে যায়, তাহলে আমাদের এই জুলাই বিপ্লবের এত কষ্ট করে যে যে স্বাধীনতাটা আসলে এটার মিনিংটা কিসে দাঁড়াবে। কি দাঁড়াবে, আর সেটাই একটা সেটাই। ছোট্ট করে একটা জিনিস বলি নুসরাত, বাংলাদেশের নির্বাচনটাকে কিন্তু আমাদের গ্লোবাল পলিটিক্যাল কনটেক্সটেও দেখা দরকার, যে গ্লোবাল সাউথ এবং গ্লোবাল নর্থের যে একটা, এতদিন পর্যন্ত এগুলো ছিল লুকাই লুকাই পর্দার আড়ালে, এখন কিন্তু পুরো খুল্লাম খুল্লা চলে আসছে এই পলিটিক্সটা, যে গ্লোবাল নর্থ গ্লোবাল সাউথের মানে আমাদের বাংলাদেশের ধর এরকম যেসব দেশগুলা, এই দেশগুলার একটা ডেমোক্রেটিক প্রসেস থাকুক, এই দেশগুলো উপরে উঠে আসুক, এটা তো তারা চায় না দোস্ত, এটা এখন খোলা, এভরিওয়ান নোজ অ্যাবাউট ইট। কারণ যদি এটা উপরে উঠে আসে তাহলে আইএমএফ লোন দিবে কাকে? তাইলে ইউরোপিয়ান ইউনিয়ন বল এবং গ্লোবাল নর্থে যারা আছে, তারা কার থেকে টাকা পয়সা নিয়ে অস্ত্র এবং যুদ্ধের অস্ত্র ব্যবসা এগুলো কাদের সাথে করবে? সো দে ডোন্ট ওকে। ওয়ান্ট দ্যাট। এখন তারাও পুশ করবে দ্রুত নির্বাচনের, কারণ তারা খুব ভালো করে জানে দ্রুত নির্বাচন হওয়া মানে ওই যে আমাদের যে দোল্লা দোল্লা খেলা ছিল, এই দল ওই দল, এই দল ওই দল, ওখান থেকে আবার আসবে। সো এবং তারা জানে যে ওকে এইভাবেই আমরা জুলাইয়ের কাজটাকে অ্যাকশনটাকে রিভার্স করে ফেলতে পারবো। সো তারা কিন্তু পুশ করবে নির্বাচনের জন্য অ্যাট ওয়ান মানে বেশি পয়েন্ট। জেগে ফেলা তো ভালো না, বেশি জেগে ফেলা তো প্রবলেমেটিক। এক্স্যাক্টলি, তারা আমাদেরকে ততটুকুই রেভলিউশন করতে দিবে চাকরি যতটুকু দিবে। করলে তারা শান্তিতে থাকবে। অবশ্যই হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এবং বেশি তারা জায়গা। তাদের বিজনেস ব্যাক আনতে চাবে। সো এই গ্লোবাল পলিটিক্সটা মাথায় মানে কনটেক্সটটা আমাদের মাথায় রাখা দরকার, আপুদের আর ভাবিদের জন্য বলতেছি। আর আরেকটা জিনিস আছে এখানে গ্লোবাল ইয়াতে দোস্ত, এই যে হিপোক্রেসি গুলো বাইরে চলে আসছে, বিশেষ করে প্যালেস্টাইন ইস্যুতে যখন একদম বাইরে চলে আসতেছে, সবাই এখন সবকিছু দেখতেছে যে আসলে আসলে ওয়েস্টার্ন দেশগুলো, ইউরোপিয়ান ইউনিয়ন বল, এই দেশগুলো যে মুসলিমদেরকে, আমি ব্ল্যাটেন্টলি বলতেছি, মুসলিমদেরকে কতটুকু মানুষ মনে করে, এগুলো তো সবকিছু বাইরে চলে আসতেছে। এবং আমরা দেখতেছি যে পুরো গ্লোবাল পলিটিক্সটা একটা হিপোক্রেটসদের একটা জায়গা, মুখে যেটা বলতেছে আসলে ব্যাক স্টেপ করতেছে। এই কারণেই কিন্তু ট্রাম্পকে মানুষ অনেক পছন্দ করে, অনেক মানুষ, যে সে মুখে যেটা বলতেছে সে কাজে সেটা করতেছে, সে পিছনে গিয়ে ব্যাক স্টেপ করতেছে না, হাসি মুখে। তো এই জিনিসটার কারণে যেটা হচ্ছে, গ্লোবাল সাউথে একটা একটা এক্সট্রিম রিয়েকশন ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, এবং এটা আমি যতটুকু পসিবল সহজ করে বলতে চেষ্টা করতেছি, আমাদের অনেকে লিসেনার, অনেকে হয়তো সময় পান না এগুলো নিয়ে ঘাটাঘাটি করার। কিভাবে এক্সট্রিম হচ্ছে? কারণ তারা দেখতেছে যে ওকে, ওয়েস্টার্ন ইউরোপিয়ান এইসব দেশগুলো আমাদেরকে মানুষ মনে করে। সো আমরা এখন, তারা যখন নিজেদের সলিউশনটা খুঁজতে যাচ্ছে, একটা সিগনিফিক্যান্ট পোর্শন দোস্ত ধর্মের কাছে যাচ্ছে, তখন কিন্তু একটা ধর্মকে, কারণ ওখানেই তুই মানে ইটস ইজি ইজি ওয়ে টু, Almost like going back to the core or going back to হ্যাঁ, their original self, সেটা ধর্ম হইতে পারে, their spirit হইতে পারে, হ্যাঁ, প্রকৃতি হইতে পারে, যেটা এক্স্যাক্টলি, কিনা এখনকার একদম রিসেন্ট জেনারেশন গুলো করতেছে, তারা হোম স্টেডিং করে। হ্যাঁ, হ্যাঁ, মানে অফ গ্রিড চলে যায়, মানে হ্যাঁ, কোনো অফ কিছুই গ্রিড চলে থাকলো। যাওয়া, হ্যাঁ। হ্যাঁ এটা তো খুবই পপুলার হচ্ছে, আচ্ছা ওইটা নিয়ে হ্যাঁ। একদিন কথা বলতে হবে দোস্ত। তো এইটার মধ্যে যেটা হচ্ছে, সালাফিজম গ্রো করতেছে। সালাফিজম হচ্ছে যে, এটা একদম মূল কথা ছোট্ট করে বলি, সেটা হচ্ছে যে তারা একদম কোরআন হাদিস বা ক্লাসিক্যাল যে স্কলার্স তাদের কাছে ফেরত যাবে। ক্লাসিক্যাল স্কলার্স, এখন সালাফিজমের মধ্যে অনেক বড় একটা প্রবলেম যে তারা আসলে ঠিক কোরআনে হাদিসে ফেরত গিয়ে ইজতিহাদ করে না। তারা ওই সময়ে 1200 শতাব্দীতে, 1100 শতাব্দীতে, অথবা ধর ক্লাসিক্যাল মুফাসসির যেমন ইবনে কাসির, ওনাদের মতো মানুষরা কি বলে গেছে ওইটাতে চলে যায়। তারা কিন্তু আসলে ইজতিহাদ করে না, মানে রিভাইজ করা বা রিনিউ করা নলেজ ওইটা করে না। তারা আগের স্কলাররা কি বলছে ওইটাতে যাচ্ছে। তখন কি হচ্ছে দেখ, এই যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই আমরা যেটা দেখলাম যে মেয়েদের চিটাগাঙ্গে যে একটা ঘটনা ঘটছিল, এটা ফলো করছিলি? হুম। তো এইরকম যে জিনিসগুলো দেখছি, এটা কিন্তু আমরা অনেকেই হয়তো বুঝি না, বাংলাদেশে কিন্তু সালাফিজমের একটা বড় বড় সাপোর্ট অংশ এলিটদের মধ্য থেকেও, মিডল ক্লাস থেকেও,
গ্রো করতেছে। এটা সোশিও পলিটিক্যাল অনেকগুলো কারণ আছে, ওগুলো আলাদা ইস্যু। আহ, তো এটার কারণে যেমন যে জামাতের ভিতরেও আমি যে জিনিসটা দেখি, বিশেষ করে অনলাইনে, তাদের সাথে অনলাইনে জামাত সাপোর্টার যারা, তাদের সাথে যখন আমাদের অনলাইন কমিউনিকেশনে দেখতেছি, যে তারা তাদের রিয়েকশন গুলা থেকে দেখি যে তাদের মধ্যেও এক্সট্রিম সালাফিজম গ্রো করছে। যেমন তাদের খুব কমন, আমি তো বুঝি কারা এখানে জামাত বা চিনি, দেখা যায় যে কমেন্টের মধ্যে মেয়েদের প্রোফাইলে গিয়ে বলতেছে আপনার চেহারাটা কি না দেখালেই হতো না, বা এই যে এই ধরনের জিনিসগুলা। তো যে জিনিসটা হবে যে নির্বাচনের সময় কিন্তু আমাদের মাথার মধ্যে এই জিনিসটা রাখা দরকার, যে রিলিজিয়াস ডেভেলপমেন্টটা আমাদের কনটেক্সটে কেমন হচ্ছে, এটার ইম্প্যাক্ট কি। যারা আসবে, ধর জামাত অনেক সাপোর্ট নিয়ে আসলো, মেয়েদেরকে নিয়ে জামাতের পলিসি কি আমরা কি জানি? মানে তুই বলতে চাচ্ছিস কেউ যেন এক্সট্রিমে না যায়, যে যেহেতু তুমি ঠিক আছে, তুমি ইভেন ধর্ম বেস যদি কিছু করো, তুমি মডারেট থাকো, তুমি সবাইকে সেই ইয়েটা দাও। তো যাওয়া তো যথেষ্ট, মানে অ্যাটলিস্ট শফিকুর রহমানের কথা শুনে তো মনে হয় তারা খুবই মানে মডারেট মাইন্ডেড, বাট আমি তাদের পলিসি দেখি নাই যদিও। আচ্ছা, আমি জামাতের পলিসি আর বিএনপির পলিসি, কারণ আওয়ামী লীগকে আমি গোনায় ধরতেছি না এখন, বিশেষ করে মেয়েদেরকে নিয়ে। এই পলিসিটা নিয়ে আমরা দ্বিতীয় পর্বে, আরেক নেক্সট পর্বে কথা বলবো, যেখানে আমরা কথা বলবো যে বাংলাদেশে খুব দ্রুত নির্বাচন হওয়ার অর্থটা মেয়েদের জন্য কি। ওকে। ঠিক আছে, ওখানের মধ্যে আমি এই জিনিসটা নিয়ে কথা বলবো। তবে ওই বেসিক্যালি এখন আমি যেটা বলতে চাচ্ছি, যে এখনই খুব দ্রুত নির্বাচন দেওয়ার জন্য যারা যাচ্ছে, তাদের পিছনে তাদের উদ্দেশ্য কি এটা দেখা উচিত। আমাদের আমাদের দেখা উচিত যে তারা কেন চাচ্ছে, কি ব্যাপার। এবং তাদেরকে সন্দেহ করা যথেষ্ট লেজিটিমেট আমার কাছে মনে হয়, তাদের 16 বছরের কার্যক্রম আমরা দেখছি না। সো আমাদের সবসময় তাদের প্রতি একটা সন্দেহ রাখা উচিত। জবাবদিহিতা প্রচুর, মানে আওয়ামী লীগকে যেমন প্রতিটা ক্ষেত্রে স্ক্রুটিনাইজ করা হচ্ছে, তেমনি আমার মনে হয় প্রতিটা দল যারাই মানে 1 বছরের বেশি বয়স তাদের, মানে হুম। 2-3 বছরের চেয়ে বেশি বয়স তাদের, তাদের প্রত্যেককে জবাবদিহিতা করতে হবে। তোমার যদি কোনো তুমি যদি ক্ষমতায় থেকে থাকো, ওই সময় তুমি এই স্টেপ গুলো কেন নিছিলে, ওগুলোর জবাবদিহিতা করতে হবে। এবং তুমি এইসব জায়গায় গিয়ে এই কাজগুলো কেন করছিলা, হুম। সবকিছুই আসতে হবে। ইতিহাস খালি 71 থেকে 75 পড়লে হবে না। আমাদের ওই এরশাদের পতনের পর থেকে যে হ্যাঁ। ইয়েগুলো হয়েছে সেগুলো নিয়ে আসলে আমাদের স্টাডি করতে হবে। হ্যাঁ। এবং নির্বাচন হইলে কি হয় দোস্ত, এটাও একটা কোশ্চেন। যেমন তিউনিসিয়ার কথা আমি বারবার বলি কেন, কারণ তারা তো আমাদের আগে আগে গেছে, তাদের জেসমিন রেভলিউশনের পর থেকে। দেখ, তারাও কিন্তু আর নাহদা আসার পরে সুন্দর তারা কনস্টিটিউশন করছে, এবং আমি সব জায়গায় বলি যে এটা একটা ঈর্ষণীয় টাইপের, জেলাস করার মতো একটা কনস্টিটিউশন। কিন্তু সবকিছু হয়েছে, কিন্তু তারপরে দেখ আবার কিন্তু পুরো জিনিসটা আস্তে আস্তে পিছনে চলে গেছে। এখন এখন যেমন তিউনিসিয়াতে যে ডিকটেটর, সে বলতেছে যে তোর 91% জনপ্রিয়তা নিয়ে নাকি আসছে, কিন্তু ভোট নিয়ে নাকি আসছে। আসলে ভোটের দিন টার্ন আউট হয়েছে 20%, লেস দেন 20%। এবং আগের যে জাস্টিস মিনিস্টার ছিল, মানে ওই যে আমরা বাংলাদেশে যা যা দেখছি, জুডিশিয়াল মার্ডার থেকে শুরু করে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, সবকিছু এখন তিউনিসিয়াতে হচ্ছে। আগের যে জাস্টিস মিনিস্টার আল্লাহ, ছিল তাকে ধরে মেরে হাড্ডি ভেঙে দিছে। তুই এ তুই তো ক্যান ইউ পুরা একই ইমাজিন? কাহিনী, রিপিটে যা একই কাহিনী। এইটা ডিকটেটরশিপ তিউনিসিয়াতে এখন ভয়ঙ্কর অবস্থা। তোর আন্নাহাদার যে রাশিদ ঘানুচি যিনি ছিলেন, রশিদ ঘানুচির মতো পলিটিশিয়ান দোস্ত কোনো দেশ, রশিদ ঘানুচির মতো পলিটিশিয়ান পাওয়া মানে সেই দেশটা আল্লাহর স্পেশাল ব্লেসিংস। হ্যাঁ, যে রশিদ ঘানুচি হচ্ছে তোর আন্নাহাদার যিনি প্রধান ছিলেন, উনি এখন জেলে। উনি কিন্তু অনেক বয়স, যে কোনো মুহূর্তে ওনার মানে শরীরের অবস্থা ইয়া না, কিন্তু ওনাকে জেলে, এবং প্রত্যেকে জেলে। তো শুধু ইসলামিস্টরা না, আর নাহাদার যদি তুই যদি মনে করছিস শুধু আর নাহাদার ওদেরকে ধরতেছে তা না, কিন্তু তাদের সেকুলার সাইডেরও যত আছে, মানে এন্টি গভর্নমেন্ট কেউ যদি এক লাইন লিখে, তাকে গিয়ে ওই যে আমাদের যেমন ফেসবুকে লেখার অপরাধে ধরে নিয়ে গেছিল একটা বাচ্চা ছেলেকে, ক্লাস 10-এর একটা ছেলেকে, শেখ হাসিনাকে নিয়ে যেন কি একটা লিখছিল। এই এখন তিউনিসিয়াতে দেখ এই জিনিসটাই হচ্ছে। সো আমার কাছে মনে হয় কি জানো, বাংলাদেশে এই জিনিসগুলো নিয়ে কথা বলা খুবই ইম্পর্টেন্ট, এবং কনসালটেন্সিটা, যে আমরা এখন স্বাধীনতা পাইছি বলে যদি ধরে নেই যে আমরা এই স্বাধীন থাকবো, আমরা তো তিউনিসিয়াকে দেখতেছি, ওরা স্বাধীনতা পেয়ে হারাইছে, ইজিপ্ট স্বাধীনতা পেয়ে হারাইছে। দেখ, এরকম প্রচুর। তো শ্রীলঙ্কার এখন কি অবস্থা, শ্রীলঙ্কার অবস্থা তো খুব বেশি বেটার হয় না তাদের স্বাধীনতার পরে, আবার অ্যাজ ইউজুয়াল বিজনেসে চলে গেছে।
তো তাহলে আমাদের আসলে কি জানো, মেইন কনসার্নটা আমার কাছে লাগে কি হওয়া উচিত, আমাদের এই যে যারা টক শো গুলা করতেছে, যারা ইনফ্লুয়েন্সার্স, সবার সবার কনসার্ন, মেইন কনসার্নটা আসা দরকার, আমরা যে স্বাধীনতাটা পাইছি এটাকে লং টার্মে কিভাবে সেফগার্ড করবো। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। তাহলে নাইফের মতো প্রশ্ন করি, তাইলে কি নির্বাচন তাড়াতাড়ি দিয়ে ফেললে হবে? ঘুরাই পেঁচে আমার কাছে, আচ্ছা তুই আমাকে যেহেতু কোশ্চেন করছিস, আমার কাছে মনে হয় তুই যে নির্বাচন কমিশনের যে প্রসেসটা বললি না, আমি এটার কথা ডিটেলসে জানতাম না, এটা দেখতে হবে। ওয়াই ডোন্ট ইউ লেট দ্যাম ফিনিশ, ওনারা হ্যাঁ, প্রসেসটা শেষ ডিসেম্বরই তো করুক। আর একটা মাস। হ্যাঁ, হ্যাঁ, ওনারা প্রসেস শেষ করুক, তারপরে দলগুলোর সাথে কনসালটেন্সি করুক, এবং শুধু দলগুলোর সাথে না, সিভিল সোসাইটির সাথেও করতে হবে। যতই সুশীলকে চুশীল বানাই দেখ, তারপরও সুশীলদের সাথে, আমাদের সিভিল সোসাইটির সাথে, বিভিন্ন একাডেমিকদের সাথে, জার্নালিস্টদের সাথে, প্রত্যেকটা স্টেক হোল্ডার্সদের সাথে, মহিলাদের স্টেক হোল্ডার্স ওদেরকে খুঁজে বের করতে হবে, সবার সাথে কনসালটেন্স করতে হবে। বল। বাই দ্য ওয়ে, নারী কমিশন হয়েছে, আমি এটা নিয়ে খুবই কিউরিয়াস, নারী কমিশন কি জিনিস, সো উইল হ্যাভ টু ফিগার দ্যাট আউট অ্যাজ ওয়েল। এটাই। ঠিক আছে, এরপরে আমরা নেক্সটটাতে আমরা কথা বলবো তোর যে এই যে নির্বাচন হওয়া নিয়ে, তো ধর এতক্ষণ তো পলিটিক্যাল ইয়েতে কথা বললাম, আমি খুবই আগ্রহী যে বুঝতে, তোর সাথে কথা বলে এটা বুঝতে যে নির্বাচন এখন হওয়া বা কিছুদিন পরে হওয়া বা অনেক দেরিতে হওয়ার, এটার অর্থ মেয়েদের জন্য কি, ওকে। এটা আমি বুঝতে খুবই আগ্রহী। ঠিক আছে, ওকে, ভালো থাকো। আল্লাহ হাফিজ, হ্যাঁ, সালাম আল্লাহ আলাইকুম। হাফেজ।